সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এখন যে বিষয়টা নিয়ে বিশেষভাবে আলোচনা করব সেটি হচ্ছে যে এত দীর্ঘ যুদ্ধ, এত কিছু, আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো শক্তি, যে কিনা বিশ্বের ১ নম্বর শক্তি এবং মধ্যপ্রাচ্যের ১ নম্বর শক্তি, এই দুটো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করলো ইরান। এই দুটো শক্তি মিলে কেন ইরানকে হারাতে পারলো না, সবচেয়ে মূল ফোকাস পয়েন্ট হবে আজকের আলোচনা এটা। আর এর সাথে যে ছোট ছোট বিষয় আলোচনায় আনবো সেটি হচ্ছে যে ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা ভেঙে গেছে, এরপরে ইসরায়েল কি করছে, আমেরিকা কি করছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি, ইরান কি করছে, এবং যে হরমুজ প্রণালী নিয়ে এত কথা, সেই হরমুজ প্রণালীর অবস্থা কি, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন পুরোটা আলোচনা জুড়ে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে সাম্প্রতিক অবস্থা আলোচনা করি। ইসলামাবাদে আপনারা সবাই জানেন আমেরিকা এবং ইরানের মধ্যকার আলোচনা ভেঙে গেছে। এই আলোচনায় কোনো ফল আসেনি, অর্থাৎ কোনো চুক্তি ছাড়াই এই আলোচনা শেষ হয়েছে। ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা হয়েছে, কিন্তু কোনো ফলাফল হয়নি, চুক্তি হয়নি। এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, এই আলোচনা ভেঙে যাওয়ার পর কি দাঁড়াচ্ছে, কি হচ্ছে, যুদ্ধ কি শুরু হয়ে যাচ্ছে এবং আমেরিকা কি বলছে, ইরান কি বলছে, ইসরায়েল কি করছে, এগুলো নিয়েই মূল আলোচনা। ইসরায়েলের সেনাপ্রধান আয়াল জামির সে বলেছে যে তার সামরিক বাহিনীকে বলেছে যে একদম হাই প্রিপেয়ার্ড থাকতে পারে, যে কোনো মুহূর্তে ইরানের সাথে আবার যুদ্ধ শুরু হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানান রকমের কথা বলেছে। একটা বলেছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তাদের দুটো ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে, সেখানে তারা মাইন পরিষ্কার করার কাজ করছে। আবার বলছে ইরান যদি হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে পুরো হরমুজ প্রণালী ব্লকেট করে দেওয়া হবে, তার মানে আটকে দেওয়া হবে। আবার বলছে হরমুজ প্রণালী যদি খুলে না দেওয়া হয় তাহলে ব্লকেট করে দেওয়া হবে, তার মানে হচ্ছে ইরানের সাথে তার সংঘাত শুরু হয়ে গেল এবং এরপরে ইরানের উপর আবার প্রচন্ড রকমের হামলা চালাবে। ইরান কি বলছে? ইরান বলছে আলোচনা ভেঙে গেছে, কিন্তু কূটনীতি কখনো শেষ হয়ে যায় না, তার মানে আলোচনার পথ হয়তো খোলা থাকবে। কিন্তু ইরান একথাও বলেছে যে তারা সেকেন্ড রাউন্ড কোনো আলোচনায় বসতে চায় না। আলোচনাটা ভেঙে গেল কেন, মূল কি সমস্যা ছিল, কোথায় আলোচনা ভেঙে গেছে? বলা হচ্ছে, আল জাজিরা থেকে শুরু করে বেশিরভাগ গণমাধ্যম বলছে ৩টা পয়েন্টে আলোচনা ভেঙে গেছে। আলোচনা মানে ৩টা পয়েন্টে ইরান এবং আমেরিকায় একমত হতে পারেনি। প্রথমত, পরমাণু কর্মসূচি টোটালি বন্ধ করতে বলেছে, ইরান রাজি হয়নি। আরেকটা বিষয় হচ্ছে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে না, আগে যেমন ছিল তেমন, ইরান তাতেও রাজি হয়নি। আর ৩ নম্বর হচ্ছে লেবাননের বিষয়টা নিয়ে, মূলত যে লেবানন এই যুদ্ধ চুক্তির আওতায় আসবে না, এই যুদ্ধবিরতির আওতায় আসবে না, লেবাননকে ইসরায়েলের হাতে ছেড়ে দিতে হবে। ইসরায়েল এবং লেবানন তারা আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা করবে। ইরানের বক্তব্য যে না, লেবাননের বিষয়টি ইসরায়েলের উপরে ছেড়ে দেওয়া যেতে পারে না। এখানে একটা ব্যাপার আছে, ইরান তো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, সেক্ষেত্রে ইসরায়েল কেন লেবাননের ভাগ্য নির্ধারণ করবে? ইরান তো এটা মানতে পারে না, এটা হলো ইরানের কথা। আর ইসরায়েলের বক্তব্য হচ্ছে বা আমেরিকার বক্তব্য হচ্ছে যে লেবাননের হিজবুল্লাহ হচ্ছে ইরানের প্রক্সি ফোর্স, তাদের বিষয়টা কেন ইরান দেখবে? কিন্তু লেবাননের দেখার মতো তো অবস্থা নেই, কারণ লেবাননের উপরে ইসরায়েল যতবার হামলা চালিয়েছে, ততবারই লেবাননের সামরিক বাহিনী বা লেবাননের সরকার চুপ, যা কিছু করার তা ওই হিজবুল্লাহ করেছে। এরকম নানা রকমের সমীকরণ আছে, কোথায় গিয়ে চূড়ান্ত হয় দেখা যাক। আর ইরান যা বলছে, ইরান আলটিমেটলি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে, কারণ আগেই তো তারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সামরিক হুমকি বা সামরিক সংঘাত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। এবং ৩৮ দিন, ৩৯ দিন বা ৪০ দিনের যুদ্ধ আমরা যাই বলি না কেন, আমরা তো দেখেছি ইরান কি করেছে। সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী যেখানে আছে সেখানেই থাকবে, যেমন ছিল তেমন থাকবে না, এখন যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ হরমুজ প্রণালীর কন্ট্রোল থাকবে ইরানের হাতে। আর আমেরিকা যদি হরমুজ প্রণালী ব্লকেট করতে যায় তাহলে বাকিরা কে কি করবে সেটা দেখার বিষয়। তবে ইরান বলেছে
যে এটা করতে দেয়া হবে না, এটা করতে আমেরিকা পারে না। আমেরিকা যদি ব্লকেট করতে যায় তার মানে কি, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ আসতেও পারবে না, যেতেও পারবে না। তার মানে পৃথিবীর কোনো জাহাজ, ইরান তো এখন বলেছে কি আমেরিকা, ইসরায়েল এবং তাদের যারা যুদ্ধের সহযোগী তাদের জাহাজ বাদে আর সবগুলো যাবে। কিন্তু আমেরিকা বলছে যে একদম টোটালি বন্ধ করে দেবেন। অবশ্য আজকের খবর হচ্ছে যে 3টি জাহাজ নাকি হরমুজ প্রণালী পার হয়েছে, 2টো জাহাজ চীনের পতাকাবাহী আর একটা লাইবেরিয়ার পতাকাবাহী। প্রত্যেকটা জাহাজে 2 মিলিয়ন ব্যারেল করে তেল রয়েছে। তার মানে 3টি ব্যারেলে 6 মিলিয়ন ব্যারেল তেল গেছে, তার মানে 60 লাখ ব্যারেল তেল গেছে। তো যাই হোক, এর আগে গত 2-3 দিনের ভেতরে বেশ কয়েকটা জাহাজ পাস হয়েছে বলে জানানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আর একটা কথা বলছে যে ব্লকেট যেটা করব আমরা, যে হরমুজ প্রণালীর ব্যাপারে যে ব্লকেটটা দেব, তাতে বিশ্বের আরো বিভিন্ন দেশ যুক্ত হবে, কিন্তু কোন কোন দেশ যুক্ত হবে তার কোনো হদিস নেই। আমরা এর আগে দেখেছি তিনি বহু কথাই বলেছেন, কিন্তু আসলে কেউই সাড়া দেননি এবং এই সংঘাত, এই দ্বন্দ্বে কেউ যুক্ত হতে চাইছেন না। উনার এই ব্লকেডের এই হুমকিতে বা ব্লকেডের এই অভিযানে আরো কোন দেশ যুক্ত হয় কিনা সেটা আমরা দেখতে চাই, দেখা যাক কি দাঁড়ায়। এর মধ্যে একটা খবর বেরিয়েছে, আপনারা সবাই হয়তো জানেন, যে ইরানের কাছে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ পাঠিয়েছে চীন। এই খবরে ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, যদি চীন এই কাজ করে তাহলে তার পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ পৃথিবীর সবাইকেই আমেরিকার পরিণতি ভোগ করার হুমকি ডোনাল্ড ট্রাম্প দিতে পারেন বা দিয়ে থাকেন বা দিচ্ছেন। এইটা একজন প্রেসিডেন্ট হিসেবে আধুনিক সভ্য জগতে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এইভাবে হুমকি দিতে পারেন কিনা বা এটা ভদ্রতার পর্যায়ে পড়ে কিনা, তা কিন্তু অনেক বিশ্লেষক তা নিয়ে প্রশ্ন তোলেন এবং এটা ঠিক না বা অনৈতিক, এটা অনেকে প্রকাশ্যেই বলেন। এর ভিতরে আরেকটা চমৎকার তথ্য সামনে এসেছে, সেটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি ইরান এবং আমেরিকার মধ্যকার চলমান সংকট নিরসনের জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন, এমন প্রস্তাব দিয়েছেন। এখনো কোনো পক্ষ থেকেই কিছু বলা হয়নি, তবে আমি বলি পাকিস্তানে আমেরিকার সাথে যে আলোচনা হলো ইরানের, সেই আলোচনার ব্যাপারে, অর্থাৎ সেই আমেরিকার সাথে কি কি আলোচনা হলো তার ইচ অ্যান্ড এভরিথিং ইরান ব্রিফ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। তারপরে সম্ভবত ভ্লাদিমির পুতিন বলেছেন যে ঠিক আছে, এই আলোচনা বা এই সংকট সমাধানের জন্য তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন। এখন যদি আমেরিকা মানে সেটা, তাহলে হয়তো আর একটা দফা বৈঠক হবে, আর যদি না মানে তাহলে হয় সংঘাত, না হলে এই আলোচনাকে হাতিয়ার করে বা ঢাল হিসেবে ব্যবহার করে আমেরিকা যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়ার একটা প্ল্যান খুঁজছে, পথ খুঁজছে বলে আমার কাছে মনে হচ্ছে হয়তো সেই পথ তিনি ধরবেন। তবে ইরান বলেছে যে আসলে আলোচনার মাধ্যমে সমাধান চায় না আমেরিকা, এবং এটাই বাস্তবতা। আর যার কারণে তাদের উপরে অবিশ্বাস অর্থাৎ অনাস্থা নিয়েই আমরা আলোচনায় বসেছিলাম। ইরানের বক্তব্যটা 3টা পয়েন্ট আমি একটু আগে বলছিলাম যে 3টা পয়েন্টে এই আলোচনা ভেঙে গেছে। কি কি? হরমুজ প্রণালী, পরমাণু কর্মসূচি এবং লেবাননের ভাগ্য। আর এর সাথে আর একটা বিষয় ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এর একটা পয়েন্টেও ইরান ছাড় দিতে রাজি হয়নি। ইরান বলেছে যে কোনো মতেই আমরা পরমাণু কর্মসূচি বন্ধ করব না, একদম জিরো করে ফেলা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, কোনো মতেই হরমুজ প্রণালী তার আগের চেহারায়, আগের অবস্থায় ফিরে যাবে না, অবশ্যই এর কন্ট্রোল ইরানের হাতে থাকবে। 2, 3 হচ্ছে ক্ষেপণাস্ত্র কর্মসূচিও থাকবে ইরানের, এটা বন্ধ করবে না। আর 4 হচ্ছে লেবাননের সাথে যে সম্পর্ক, আমি আগেই বলেছি, লেবাননকে কখনোই কোনোভাবে ইসরায়েলের হাতে বা ইসরায়েল লেবাননের ভাগ্য নির্ধারণ করবে, এটা হতে দেবে না। এই যখন পরিস্থিতি, তখন বোঝাই যাচ্ছে যে ইরান যখন এগুলো মানবে না, তখন আমেরিকাও ইরানকে একেবারেই ছেড়ে দেবে না। তাহলে যুদ্ধ কি অনিবার্য? আমার কাছে মনে হচ্ছে এখনই যুদ্ধে হয়তো আমেরিকা যাবে না, কারণ যে যুদ্ধ করছে তাতে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে আমেরিকা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। এবং ইরানকে যে আসলে হটানো যাচ্ছে না,
বা পরাজিত করা যাচ্ছে না, পরাস্ত করা যাচ্ছে না, সেটা 1-2 দিনেই বুঝতে পারার কথা। সেখানে প্রায় 38-39 দিন যুদ্ধ হয়েছে। আমেরিকার ভালোভাবে বোঝার কথা যে ইরানের শক্তিটা কি এবং কেন, এবং ইরানকে পরাজিত করা যাবে কিনা, এটা বোঝার কথা। আজকে একটু আগে একটা খবর দেখলাম, ইসরায়েল জানিয়েছে তার এই কয়েকদিনের যুদ্ধে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে $11 বিলিয়ন খরচ হয়েছে। $11 বিলিয়ন, চিন্তা করেন। তো এবার আসি যে এই যে ইসরায়েল এবং আমেরিকা, এত দুটো বড় বড় শক্তি, এই দুটো শক্তি ইরানের সাথে যুদ্ধ করলো, কিন্তু তারা দুইজন মিলে ইরানকে হারাতে পারলো না। এর কারণটা কি? এর কারণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে অনেকগুলো কারণ আসবে। একটা হচ্ছে রাজনৈতিক কারণ, সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, জাতীয়তাবাদী চেতনা, শিয়া মাযহাবগত ব্যাপার, মাঝাবী চেতনা, তারপরে আপনার আঞ্চলিক যে ইরানের প্রভাব, প্রক্সি ফোর্স, রাশিয়া চীনের সাথে সম্পর্ক, ইরানের সামরিক শক্তি এবং ইরানের যুদ্ধের কৌশল, এই সমস্ত অনেক বিষয় আসবে। আমি ছোট্ট ছোট্ট করে একটু আলোচনা করার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা যদি খুব ক্লিয়ারলি আলোচনা করি, মূল বিষয়টা তো অবশ্যই সামরিক শক্তি। রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক শক্তি, অনেক কিছু থাকলো, কিন্তু সামরিক শক্তি যদি না থাকে তাহলে ইরান কিন্তু ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কোনোভাবেই টিকতে পারতো না, দাঁড়াতে পারতো না। অতএব সামরিক শক্তিতে ইরান যে খুবই শক্তিশালী একটা অবস্থানে আছে তাতে কোনো সন্দেহ নেই। এই কারণেই মূলত আমেরিকা এবং ইসরায়েল ইরানকে হারাতে পারেনি, প্রধানত এইটা হলো কারণ। কি কি আছে একটু ছোট্ট করে বলি। এখানে কি কি আছে এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কি কিভাবে যুদ্ধ করলো, অর্থাৎ যুদ্ধের কৌশলটা, এটা একটা গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, ইরান, আপনারা খেয়াল করেছেন যে বিমান শক্তির উপর ডিপেন্ড করেনি, হেলিকপ্টারের উপরে ডিপেন্ড করেনি, ব্যবহার করেনি, যুদ্ধ জাহাজ এগুলোর উপরে ডিপেন্ড করতে যায়নি। সবচেয়ে প্রথমে এবং প্রধানত যে বিষয়ের উপর ডিপেন্ড করেছে ইরান, যেটাকে ভরসায় রেখেছে, আস্থায় রেখেছে এবং যার উপরে নির্ভর করেছে, সেটা হচ্ছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। মজার ব্যাপার হচ্ছে, ড্রোন তো এমন একটা সহজ শিল্পে পরিণত করেছে ইরান যে একেবারে মুড়ি মুড়কির মতো বানায়। আমি তো গত একটা বা দুটো ভিডিওতে কথা বলেছি, ক্ষেপণাস্ত্র বানায় সিগারেটের মতো, এইরকম একটা অবস্থা। মানে পরিস্থিতি এরকম যে পাড়া মহল্লায় মনে হয় বানানোর অবস্থা। বিভিন্ন জায়গায় বানাচ্ছে, মহিলারা বানাচ্ছে, পুরুষ বিজ্ঞানীরা বানাচ্ছে, মানে তরুণ তরুণীরা এই কাজের সাথে যুক্ত। অসম্ভব রকমের এক্সপার্টিজ অর্জন করেছে ইরান এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শিল্পে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কেন জরুরি, বা কেন ইরান এই দিকে নজর দিল, বা এই দুটো বানালো, বিমান শক্তি, হেলিকপ্টার শক্তি বা নৌবাহিনীর জাহাজ শক্তি, এই সমস্তের উপরে বেশি একটা ডিপেন্ড করতে গেল না কেন? সবচেয়ে সহজ কথা, বিমান, হেলিকপ্টার, নৌবাহিনী, জাহাজ, যত যাই কিছু, এর প্রত্যেকটা কিন্তু মানব চালিত, মানুষ দিয়ে চালনা করতে হবে, চালাতে হবে। বিমান পাইলট প্রয়োজন, হেলিকপ্টারে পাইলট প্রয়োজন, জাহাজে ক্যাপ্টেন প্রয়োজন, নৌবাহিনীর সদস্য প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। সেই জায়গায় যদি আপনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যুদ্ধ করেন, তাহলে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের কোথাও পাইলট লাগছে না, অর্থাৎ মানুষের জীবনহানির কোনো আশঙ্কা আপাতত থাকছে না। এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অনেক বেশি সহজে, একদম টু দা পয়েন্টে হামলার কাজে ব্যবহার করা যায়। এবং ড্রোনের যে ব্যবস্থাটা, আমি এর আগে মনে হয় আজকেও বলেছি বা এর আগে দু একটা ভিডিওতে বলেছি, ইরানের যে ড্রোন, সেটা তো সস্তা। এই ড্রোন এমন এক ভয়ঙ্কর একটা জিনিস, এটা মানে অবধারিতভাবে আটকানো মুশকিল, অবধারিতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি মানে ছোট, কম দামি এইভাবে ইগনোর করে, ঠিক আছে আঘাত করুক, তাহলে একদম টার্গেটে আঘাত করবে, ধ্বংস হবে, মানুষ মারা যাবে। আর যদি ঠেকাতে দেয়, অনেক দামি ইন্টারসেপ্টর লাগবে, এক বিপদ। এটা একটা বিষয়। আর ক্ষেপণাস্ত্র তো ইরান এই যুদ্ধের ভেতর দিয়ে ইরান তার পুরনো অস্ত্র ভান্ডার অনেকটাই খালি করে ফেলেছে, এখন নতুন অস্ত্র ভান্ডারে হাত দিয়েছে। আপনারা সবাই খেয়াল করেছেন, এই খুররমশাহ 4 মাত্র কিছুদিন আগে আনলো, খাইবার শেখান, তারপরে কদর 380, তারপরে আপনার সিজিল, এই সমস্ত ক্ষেপণাস্ত্র তো মামুলি ব্যবহার করলো মাত্র কিছুদিন আগে থেকে। তার মানে, এবং ইরানের একজন কর্মকর্তার সাথে আমার গতকালকে কথা হয়েছে, তিনি বললেন যে আমরা এখনো অনেক কিছু ব্যবহারই করিনি। এটা রিয়েলিটি, এটা বাস্তব, এটা শুধুমাত্র হুমকি না বা শত্রুপক্ষকে শুধুমাত্র ভয় দেখানোর চেষ্টা না।
তিনি বললেন, শত্রুপক্ষকে শুধুমাত্র মুখের কথায় ভয় দেখানো যায় না, কাজে যদি না থাকে। আমরা যদি যুদ্ধক্ষেত্রে আমাদের কথা অনুসারে যদি ক্ষেপণাস্ত্র, ড্রোন বা আদার অস্ত্রপাতি ব্যবহার করতে না পারতাম, তাহলে কিন্তু আমাদের এই ফাঁকা বলি হিসেবে গ্রহণ করে আমাদের উপর তছনছ করে দিত। এবং আমাকে তিনি বললেন যে আপনারা তো দেখেছেন, যখনই যুদ্ধ জাহাজ নিয়ে এসেছে, পৃথিবীর সবচেয়ে বড় এবং সর্বাধুনিক জাহাজ নিয়ে এসেছে, তখন আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সামনে টিকতে পারেনি। যখন তাদের লেটেস্ট প্রযুক্তির বিমান নিয়ে এসেছে, ইরানের আকাশে যখন ঢুকেছে, তখন আমরা কিন্তু তাকে হিট করেছি এবং কয়েকটা বিমান ফেলেছি। এরপরে তাদের হারকিউলিস 136 আরো বিভিন্ন মডেলের বিমান, হেলিকপ্টার, ব্ল্যাক হক, সারা বিশ্বের ভয়ঙ্কর 1 নম্বর হেলিকপ্টার, যুদ্ধ হেলিকপ্টার, রেস্কিউ হেলিকপ্টার, এই সমস্ত কাজে সে এই ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করেছে। আরো বিভিন্ন রকমের প্রযুক্তি সজ্জিত গুরুত্বপূর্ণ লেটেস্ট মডেলের আমেরিকান প্রযুক্তি, আপনারা তো বোঝেন, এই সমস্ত ব্যবহার করে ইস্পাহানে অভিযান চালিয়েছে। অথচ সেই অভিযান কিভাবে চরমভাবে ব্যর্থ করে দিয়েছে ইরান। এগুলি সবই সম্ভব হয়েছে মেইনলি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তির কারণে। এবং আজকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি এতটাই ডেভেলপ যে ইরান এবং ইসরায়েলের হাতে এই মাত্রার এত উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নেই। আপনি চিন্তা করেন যে এই আমেরিকা এবং ইসরায়েল যারা প্রযুক্তিতে সারা বিশ্বে লিড করছে, এত শক্তি, সামর্থ্য এবং তাদের প্রযুক্তি জ্ঞান, কিন্তু ইরানের এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের কাছে তারা অসহায় হয়ে পড়েছে। আমি অনেক আগে থেকে বলছিলাম যে ইরানের হাতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমেরিকা এবং ইসরায়েলের হাতে নেই, এবং এই ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি পর্যন্ত তাদের হাতে নেই। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না তারা। তার মানে আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে ইরান এগিয়ে। এরপরে দেখুন, এই ড্রোন এবং এই ক্ষেপণাস্ত্র দিয়েই আমেরিকার যুদ্ধ জাহাজ, জেরাল্ড আরফোর্ড, আব্রাহাম লিঙ্কন, আদার ডেস্ট্রয়ার, ক্রুজার, বিভিন্ন রকম জাহাজকে ধ্বংস করেছে, ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে। ইস্পাহানে তাদের বিরাট কমান্ডো অভিযান ব্যর্থ করেছে। এরপরে ইরানের আকাশে যখনই F-35, F-15, F-18 হর্নেট, F-16 এই সমস্ত বিমানে গেছে, তখন ধরাশায়ী করেছে, আঘাত করেছে। এরপরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে সমস্ত ঘাঁটি, যে 24টা ঘাঁটির ভিতরে 17টা ঘাঁটি বা 13টা ঘাঁটি একেবারে কলাপস করে দিয়েছে, সেটা ব্যবহার করার মতো কোনো উপযুক্ত অবস্থা নেই, এবং বাকি ঘাঁটির বেশিরভাগই একেবারে তছনছ হয়ে গেছে। এবং বহু সংখ্যক ঘাঁটির সেনারা তাদের থাকার মতো অবস্থা ছিল না, তাই বিভিন্ন রকমের হোটেলে গিয়ে থাকার চেষ্টা করেছে গোপনে, এবং ওই সমস্ত দেশের মানুষ ইরানকে খবর দিয়েছে যে আমাদের এখানে মার্কিন সেনারা আছে। এই যে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধটা ইরানের বিরুদ্ধে, মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ কিন্তু এটাকে ভালোভাবে দেখেনি, যার কারণে তারাও তথ্য দিয়ে হেল্প করেছে। রাশিয়া এবং চায়না তথ্য দিয়ে, প্রযুক্তি দিয়ে হেল্প করেছে। এবং ইরানের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তারপরে অ্যাওয়াক্স বিমান, এরপরে হারকুলিস বিমান, C-135, C-130, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিমান, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, থার্ড ক্ষেপণাস্ত্র, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এই সমস্ত সবকিছু কলাপস হয়ে গেছে। ইরানের কাছে কিছু টিকতে পারেনি। অতএব আমেরিকা যে বলছে যে আমরা আবার বেশি মারাত্মক রকমের হামলা করবো, কি দিয়ে হামলা করবে? এ সমস্ত সব কানা হয়ে গেছে। এগুলো থাকা অবস্থায় যেখানে ইরানের বিরুদ্ধে পারেনি, সেখানে এগুলো ছাড়া কি করে পারবে? একদম সহজ হবে না ব্যাপারটা। এগুলো শুধু ব্লাফ মারছে ডোনাল্ড ট্রাম্প, এগুলো শুধু ভয় দেখাচ্ছে। এবং তার দেশে যে রাজনৈতিক অবস্থা, যে প্রচন্ড রাজনৈতিক চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প হামলা করে টিকতে পারবে না। এবং নেতানিয়াহু যদি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে, তাহলে এবার মহাবিপদে পড়বে। আমি যতদূর যা বুঝি এবং যা পরিস্থিতি, গত কিছুদিনের যুদ্ধে যে অবস্থা তৈরি হয়েছে, তাতে ইসরায়েল ভয়াবহ বিপদে পড়বে। সেক্ষেত্রে যদি তারা যুদ্ধ করে হামলা চালায়, তাহলে আমার ওই কথাই হয়তো চূড়ান্তভাবে সত্য হবে যে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব প্রকৃতপক্ষে কখনো কূটনৈতিক উপায়ে নিরসন হবে না। এই দ্বন্দ্বের নিরসন সামরিক উপায়েই হবে, হয়তো সেই দিকে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। আমি আশা করি আপনারা হয়তো ক্লিয়ার হতে পেরেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো শক্তি ইরানের সাথে লড়াই করেও ইরানকে কেন পরাজিত করতে পারলো না, বা ইরান পিছু হটলো না। তার মূল শক্তিটা মূলত সামরিক শক্তি, এর সাথে তাদের কূটনৈতিক শক্তি, তাদের রাজনৈতিক শক্তি,
জাতীয়তাবাদী চেতনা, তাদের যে ঐক্য, তারপরে শিয়া মাযহাবগত চেতনা, কারবালা চেতনা, সমস্ত সবকিছুই ছিল। আফটার অল মধ্যপ্রাচ্যে আমেরিকা ঘাঁটি গেড়ে এবং ইসরায়েল অবস্থান করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মানুষ এবং বিভিন্ন সরকার ভেতরে ভেতরে ইরানকেই সমর্থন করছে। এটা হলো আর একটা গুরুত্বপূর্ণ দিক। সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আর মনে হয় ঠকাতে পারবে না, পরাজিত করতে পারবে না, হারাতে পারবে না। এবং এর সাথে যেহেতু এখন ইন্টারন্যাশনাল লেভেলের অনেক বড় বড় খেলোয়াড়, বিশেষ করে চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার মতো শক্তি যেহেতু ইরানের পাশে রয়েছে, সেক্ষেত্রে ইরানকে হারানো কখনোই আর সহজ হবে না। ইরান আমেরিকা এবং ইসরায়েলের জন্য আসলে পরিস্থিতি অনেক জটিল করে তুলেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। আশা করি এই আলোচনা ভালো লেগেছে। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরিশেষে আপনাদের কাছে একটা মতামত জানতে চাই, সেটা হচ্ছে আমি যে বললাম যে ইরান আসলেই সামরিক দিক দিয়ে এত বেশি সক্ষমতা অর্জন করেছে এবং তাদের প্রযুক্তি আমেরিকা এবং ইসরায়েলের চেয়েও এগিয়ে গেছে বলেই আজকে প্রথমত এবং প্রধানত ইরান ইসরায়েলের বিরুদ্ধে টিকে আছে। অন্যান্য কারণ তো আছেই। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।